হাসিনার যে রেখে যাওয়া ফেসিবাদের দালালরা তারা কিন্তু চুপ করে বসে নাই। তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ক্রমাগত করে যাচ্ছে। একটার পর একটা সরকার যেন কোনোভাবেই কাজ করতে না পারে, রাষ্ট্রটাকে ডিফাংশনাল করার জন্য তারা সব ধরনের চেষ্টা তারা করছে। একটার পর একটা অপকর্ম তারা করেই যাচ্ছে, অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এখন যারা তারা করছে সোশ্যাল মিডিয়াতে যা ইচ্ছা তাই লেখালেখি করছে, একটার পর একটা গুজব ছড়াচ্ছে। এবং দুঃখজনক বিষয় হচ্ছে অনেকে না বুঝে অনেকে এটা হয়তো বিশ্বাসও করছেন। যে ইতিমধ্যে আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন যে আসলে কি আসিফ নজরুল সাহেব পালিয়ে গেছেন বা তিনি পদত্যাগ করেছেন, উপদেষ্টা দুজন পদত্যাগ করেছেন, মানে এইসব গুজব। অনেকে হয়তো যে বিচার বিশ্লেষণ করে তারা চিন্তা করবেন, বুঝবেন, সেটা হয়তো অনেকের সেই ক্ষমতা নেই। কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যে বাংলাদেশে কি করা হয়েছে। দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখা গেছে, এই গুজব ছড়িয়ে কতগুলো মানুষকে হত্যা করা হয়েছিল। তো আমাদের যদি নিজস্ব বিচার বুদ্ধি আমরা প্রয়োগ করতে না পারি, এই সুযোগটা কিন্তু গুজব প্রচারকারীরা তারা নিচ্ছে। যে আওয়ামী লীগ সবসময় গুজবের বিরুদ্ধে বলতো, বিরোধী যারা আছে তারা এখন গুজব নির্ভর হয়ে গেছে। তাদের এখন উপস্থিতি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, রাজপথে নাই। তো এখন আমরা দেখছি যে আওয়ামী লীগ এই ধরনের গুজব প্রচার করছে, এবং এরকম হাস্যকর গুজব তারা প্রচার করছে যেটা স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন কোনো মানুষ এই ধরনের গুজব প্রচার করার আগে 100 বার চিন্তা করবে যেটা কি আমার পক্ষে লেখা সম্ভব। সেই গুজব তারা প্রচার করছে, দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। পার্বত্য চট্টগ্রামকে তারা এখন অশান্ত করছে। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের সঙ্গে থাকলো কিনা সেটা তাদের কাছে মুখ্য বিষয় না। তাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে যে ফেসিবাদ কায়েম করে জোর করে ক্ষমতা আঁকড়ে ধরে লুটপাট করতে হবে। দেশপ্রেমের ছিটে ফুটাও ফেসিবাদী আওয়ামী লীগের মধ্যে, বিশেষ করে শেখ হাসিনার মধ্যে নেই। এটা আমরা সাম্প্রতিক সময়ে আমরা বুঝতে পেরেছি। 2014 পর থেকেই বুঝতে পারছিলাম যে শেখ হাসিনার উদ্দেশ্য হচ্ছে যেনতেন উপায়ে ক্ষমতায় থাকা, জোর করে ক্ষমতায় থাকা। এবং এটা দিনকে দিন এমন প্রকট হয়ে গেছে যে শেখ হাসিনা ফেসিবাদের একেবারে এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। পৃথিবীর যত নাম করা ফেসিবাদ স্বৈরাচার আছে সবাইকে পেছনে ফেলে দিয়েছে এই শেখ হাসিনা। তো এখনও যে জিনিসটা তারা করছে, যে কোনো উপায়ে যে কোনো মূল্যে ক্ষমতাকে দখল করা, রক্তপাত যাই হোক। আপনারা দেখতে পাচ্ছেন তোফাজ্জলকে যখন হত্যা করা হলো নির্মমভাবে, অত্যন্ত নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করা হলো। এখানে 5 জনকে গ্রেফতারের মধ্যে 4 জনেই ছাত্রলীগের সাথে সম্পৃক্ত। তো এখানে দোষারোপ করার কোনো সুযোগ নেই কে করেছে না করেছে। কিন্তু আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তাদের এখন দরদ মানবতা উথলে উঠছে। আমরা যখন মুগ্ধর কিংবা আবু সাইদের হত্যাকাণ্ডের পরে আমরা যারা ব্যথিত হয়েছিলাম, আমরা কিন্তু তোফাজ্জলের হত্যাকাণ্ডে ব্যথিত হলে সেটা মানে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু আপনারা যারা আজকে তোফাজ্জলের হত্যাকাণ্ডের কারণে এরকম মানে দরদ দেখাচ্ছেন, আপনারা কোথায় ছিলেন যখন আবু সাইদকে, নিরীহ যে ছেলেটা, হাতে কোনো অস্ত্র ছিল না, তাকে একদম টার্গেট করে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে কি পরিমাণ হত্যা করা হয়েছে, এসব ফুটেজ দেখার পরেও আপনারা কি করছিলেন? তাদেরকে জামাত শিবির ট্যাগ লাগিয়ে দিচ্ছিলেন। বাংলাদেশের সমস্ত মানুষ যখন রাস্তায় নেমে গেল তখনও সবাই জামাত শিবির। যদি তাহলে এটাই হয়, তাহলে সমস্ত দেশটাই তো জামাত শিবিরে, তাহলে আপনাদের তো আর বাংলাদেশের রাজত্ব করার কোনো সুযোগ থাকার কথা না। এসব ভণ্ডামি আপনারা করবেন না। আপনারা এসব ভণ্ডামি অন্তপক্ষে আমরা বুঝি, সবাই না বুঝলে আমরা বুঝি। আজকে আপনারা এত মানবতাবাদী হয়ে গেলেন তোফাজ্জলের জন্য। আপনারা কোথায় ছিলেন যখন এই নিরীহ ছাত্রদেরকে, 6 বছরের শিশু যে কিনা ঘরে ছিল, ঘরের মধ্যে সে গুলিবিদ্ধ হয়েছে, ছাদে গিয়েছিল খেলতে, সেই ছাদে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। আপনাদের মানবতা সেই সময় কোথায় ছিল? সুতরাং এ ধরনের ভাওতাবাজি মানবতা দেখাবেন না। আর এটা তো দেখাবেন না। আপনাদের নেত্রী যেরকম ফেক কান্না, যে নাটক কম করো প্রিয় ছেলে, আজকালকার ছেলেপেলেরা বলে না, আপনাদের নেত্রী যেরকম অভিনয় করে নাটক করে, আপনারা তো এরকম নাটক করেন। এসব কান্নার অভিনয় করবেন, এসব কান্না দেখাবেন না। তোফাজ্জলের জন্য আমাদের মানে আমরা এটা মেনে নিতে পারি না যে একটা ছাত্রকে বা একটা মানুষকে এভাবে পিটিয়ে মেরে ফেলা হবে এবং ভাত খাওয়ার দৃশ্য, এটা আমাদের চোখে মানে এখন মনে হলে এখন আমরা এটা জিনিসটা নিতে পারি না, যেটা কি করে সম্ভব। কিন্তু এটা কিন্তু আপনাদের জন্য না, আপনারা হচ্ছেন পিশাচ, আপনাদের জন্য না। আপনারা যখন এই ছাত্রদেরকে, এই শিশুদেরকে হত্যা করেছেন, হেলিকপ্টার থেকে শেখ হাসিনা বলেছে কি যে পানি দেওয়া হয়েছিল। কত বড় বেহায়া, কত বড় মিথ্যাবাদী, কত বড় নির্লজ্জ। তো সেই শেখ হাসিনার হত্যাকাণ্ডকে আপনারা যা সমর্থন করেছেন, আপনারা এগুলা করবেন না, এসব অভিনয় করবেন না। এসব অভিনয় আমরা বুঝি। আর দেশকে অস্থিতিশীল করে যে ক্ষমতায় আসবেন আবারও, সেই সুযোগ আর বাংলাদেশে পাবেন না। হয়তো সরকারটা খুব স্মুথলি কাজ করতে আপনারা বাধা সৃষ্টি করবেন, হয়তো একটু তাদেরকে একটু প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন, কিন্তু আপনারা ক্ষমতায় আসবেন, এই এই দিবাস্বপ্ন আর দেখে লাভ নাই। আওয়ামী লীগকে মানুষ বয়কট করেছে এবং আওয়ামী লীগের ফিরে আসার হয়তো পথ ছিল শেখ হাসিনাকে যদি আপনারা
রিজেক্ট করতেন যে এই মহিলার কারণে আজকে আমাদের এই অবস্থা, এই মহিলার দায়ভার আমরা নিব না, সেই ক্ষেত্রে হয়তো একটা সার্টেন টাইম পরে আস্তে আস্তে মানুষকে আস্থায় আনতে পারলে হয়তো ভবিষ্যতে কখন আসতে পারতেন। কিন্তু এই ফেসিবাদী হাসিনা, এই একটা পরিবারের সম্পত্তি আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ বাংলাদেশে আর ক্ষমতায় আসবে না, মানুষ আসতে দেবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। সংবিধান নিয়ে অনেক কথা হচ্ছে, ডক্টর শাহদিন মালিক, ওনাকে সংবিধান সংস্কার কমিটির প্রধান করা হয়েছিল 10 দিনের মাথায়। ওনার পরিবর্তে ডক্টর আলী রিয়াজকে, আলী রিয়াজের নাম ঘোষণা করা হয়েছে। এই নিয়ে কিন্তু অনেকে সমালোচনা করছেন। জেডাই খান পান্না অত্যন্ত একজন শ্রদ্ধেয় আইনজীবী, কিন্তু ওনার সাম্প্রতিক কিছু কথাবার্তা এগুলো আসলে আমি একমত হতে পারছি না ওনার সেই কথাগুলোর সাথে। উনি সব শিক্ষিত মানুষের পক্ষে বলেন, সত্যের পক্ষে কথা বলেন, আমরা এটাই জেনে এসেছি। কিন্তু জেডাই খান পান্না সাহেব যখন সংবিধানের কথা বলছেন যে এখানে হাত দেওয়া যাবে না, তার মানে কি আপনিও সেই চেতনার ভেলকি দেখাচ্ছেন। সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ আইন, যে আইনটা নিয়ে অনেকের মধ্যে অস্বস্তি থাকে বা অনেকেই চায় না, সেই ক্ষেত্রে তো এটা অবশ্যই পুনর্বিবেচনা করা উচিত। ডক্টর আলী রিয়াজকে আপনারা প্রেশার ক্রিয়েট করছেন উনি যেন নতুন সংবিধানের দিকে না আগান, কারণ উনি আগে হয়তো কখনো এরকম বলে থাকতে পারেন যে সংবিধানের এত কাটাছেড়া করা হয়েছে। আপনি একটা ডিভাইস নিয়ে গেলেন, মনে করেন এটা আমার নিজস্ব কথা, আপনি আপনার টেলিভিশন নিয়ে গেলেন কোনো টেকনিশিয়ানের কাছে, উনি হয়তো দেখলেন যে এখানে আপনারা এমন এটাকে বারবার মেরামত করার জন্য এত বেশি খুঁচাখুচি করেছেন যে এটাকে রিপেয়ার করাটা একদম দুঃসাধ্য কাজ, তার চেয়ে বরং আপনি পুরোটা সার্কিট চেঞ্জ করে ফেলেন। সংবিধানটাকেও তো এরকম করা হয়েছে, কাটাছেড়া যা ইচ্ছা তাই করা হয়েছে। তিনি বলছেন যে জনগণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ, ৭১ মুক্তিযুদ্ধের পর যে প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন, এসব কথা বলে তো লাভ নাই, কারণ কনস্টিটিউশনকে তো আপনারা কনস্টিটিউশন জায়গায় রাখেন নাই। এটাকে তো আপনারা যতভাবে সম্ভব, আপনারা বলতে জেডাই খান পান্না সাহেবকে না, আমি বলছি যারা বিভিন্ন রাজনৈতিক দল, সেটা আওয়ামী লীগ বিএনপি, আমি কাউকে বাদ দিচ্ছি না, আপনারা কিন্তু বারবার সংবিধানকে ধর্ষণ করেছেন। সংবিধানের কথা বলে আপনারা ক্ষমতা আঁকড়ে ধরেছেন, আপনাদের রক্ষা কবচ বানিয়েছেন সংবিধানকে ক্ষমতায় টিকে থাকার, আর জনগণের সামনে এটাকে এমন একটা জিনিস উপস্থাপন করেছেন যেটা উপর থেকে নাজিল হওয়া কোনো দৈববাণী, এটা উপর থেকে নাজিল হওয়া স্রষ্টার কোনো কথা, এরকম একটাভাবে প্রচার করতে চেয়েছেন। সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, কনস্টিটিউশন, সংবিধানের বাইরে কিছুই নাই, এরকম আপনারা বোঝানোর চেষ্টা করেছেন। সেই সংবিধানকেই কিন্তু আপনারা বারবার অসম্মান করেছেন, অপদস্থ করেছেন। আর যেহেতু তিনি সংস্কার কমিটির প্রধান, তিনি আলী রিয়াজ, সুতরাং আপনারা যদি এই ধরনের প্রেশার ক্রিয়েট করেন তাহলে তিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন না। উনি তো ওনার নিজের ফর্মুলা চাপিয়ে দেবেন না, উনি অনেকের সঙ্গেই কথা বলবেন, যারা স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলবেন, জনগণের সাথে কথা বলবেন, করে তিনি 1 মাস পরে একটা রিপোর্ট দেবেন, যেটা আগামী 1 তারিখ দেবেন, এবং 1 মাস পর তারা রিপোর্ট দেবেন। তো সেই রিপোর্ট তো এরকম না যে উনি ইতিমধ্যে বানিয়ে রেখেছেন সেটা তিনি দিয়ে দেবেন। তিনি বিভিন্ন স্তরের, বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের, বিভিন্ন পেশার মানুষের সঙ্গে কথা বলবেন, সবার মতামত নেবেন, এবং তারপর তারা একটা রিপোর্ট প্রদান করবেন। আর ডক্টর শাহদিন মালিক সম্পর্কে যেটা আমি বলতে চাই যে উনি বিভিন্ন সময় ফেসিবাদী আওয়ামী লীগ সরকারের সমালোচনা যে কয়েকজন লোক করেছেন তাদের মধ্যে ডক্টর শাহদিন মালিক একজন, এবং সংবিধান বিশেষজ্ঞ তিনি, তাকে সংবিধান বিশেষজ্ঞ হিসেবেই বিবেচনা করা হয়। কিন্তু তাকে যখন এই প্রণয়ন কমিটির প্রধান করা হয়েছে, তার সাথে যোগাযোগ করে তার কাছ থেকে কিন্তু কোনো রেসপন্স পাওয়া যাচ্ছিল না। তিনি কি আদৌ সে দায়িত্ব গ্রহণ করেছেন কিনা, তিনি সেই সম্মতিও কিন্তু জানাননি। তো এই অবস্থায় অনেকে বলছেন যে ডক্টর শাহদিন মালিককে অসম্মান করা হয়েছে। বিষয়টা কি শাহদিন মালিককে অসম্মান করা হয়েছে, নাকি তিনি কোনো ধরনের উত্তর না দেওয়ার কারণে বা সম্মতি না দেওয়ার কারণে সরকার একটা বিব্রতকর অবস্থায় পড়েছে? আপনারা জানেন যে এই মুষ্টিমেয় কয়েকজন মানুষকে নিয়ে সরকারকে চলতে হচ্ছে, আর সেই সাথে প্রশাসনের প্রত্যেকটা স্তরে আওয়ামী ফেসিবাদী লোকজন। এই প্রতিকূল অবস্থার মধ্যে সরকারকে এরকম বিব্রত করলে সেটা তো কোনো ভালো লক্ষণ না। ডক্টর শাহদিন মালিক কেন, তিনি যদি কোনো কারণে দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করতেন, সেই ক্ষেত্রে তার বলা উচিত ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ আমার উপর আস্থা রাখার জন্য, কিন্তু ব্যক্তিগত কারণে বা বিভিন্ন সমস্যার কারণে আমি আসলে এই মুহূর্তে দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করছি, অত্যন্ত বিনয়ের সাথে তিনি এই ধরনের কথা বলতে পারতেন। তার এই যে এক ধরনের চুপচাপ থাকা, এই বিষয়টা তো আমার কাছেও ভালো লাগে নাই। ডক্টর শাহদিন মালিক, তার কাছ থেকে তো আমরা আশা করতে পারি যে তিনি ডক্টর ইউনূসকে সহায়তা করবেন। সহায়তা না করে ওনার হয়তো ইচ্ছাকৃতভাবে তিনি সেটা করেন নাই, তিনি হয়তো বোঝার চেষ্টা করেছেন যে এই মুহূর্তে দায়িত্ব নেওয়া ঠিক হবে কিনা, এই কারণে তিনি নীরব ছিলেন। কিন্তু সেটা কিন্তু সরকারের জন্য ছিল বিব্রতকর। আর ডক্টর আলী রিয়াজকে নিয়ে অনেকে অনেক কথা বলছেন। তিনি আমেরিকার একটা নামকরা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। তো ডক্টর আলী রিয়াজের যোগ্যতা নিয়েও কিন্তু কোনো কথা বলার সুযোগ নাই। তিনিও সংবিধান সম্বন্ধে খুব ভালোই জানেন, অত্যন্ত বিজ্ঞ লোক। সুতরাং শুধু শুধু কথা বলে বিতর্ক তৈরি না করাটাই মনে হয় ভালো। আর জেডাই খান পান্না সাহেবকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, একজন বিজ্ঞ আইনজীবী এবং প্রবীণ আইনজীবী।
কিন্তু তিনি যে কথাটা বলছেন যে মহাযুদ্ধ শুরু হয়ে যাবে যদি সংবিধানে হাত দেওয়া হয়, মানে এটা কি কোরআনের বাণী নাকি? মানে আমার এই জিনিসটা ঠিক বুঝতে পারলাম না যে স্যার আপনি কি একটু বলবেন যে এটা মানে হাত দিলে কি হবে? মুক্তিযুদ্ধের চেতনা এই সেই এগুলো তো আমরা দীর্ঘদিন শুনেছি। এটাকে তো একটা পণ্য বানানো হয়েছে। তো আপনি কি সেই ফেসিবাদের মানে কথাটা যদি আপনার কণ্ঠে আবারও প্রতিধ্বনিত হয় তাহলে তো জিনিসটা আসলে মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে মানুষের যে চাওয়া ছিল ২০২৪ সালে কি চাওয়া পরিবর্তিত হতে পারে না? আর মুক্তিযুদ্ধে যে পরিমাণ মানুষের স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল আমার তো মনে হয় যে ২০২৪ সালের গণ অভ্যুত্থানে মানুষের অংশগ্রহণ কোনো অংশে কম ছিল না। তো এটা কি আপনি মানে এটা কি অসম্মান করার কোনো সুযোগ আছে? আর সংবিধান যে পরিবর্তন করেই ফেলতে হবে এই ধরনের তো কথা কেউ বলে নাই। আপনি আগ বাড়িয়ে এটা বলার দরকারটা কি? বিভিন্ন স্তরের লোকজনের সাথে বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর লোকজনের সাথে কথা বলবে। সমাজের বিভিন্ন যারা স্টেক হোল্ডার আছেন, আমজনতা আছেন, ছাত্র জনতা আছেন, সবার সঙ্গে কথা বলবেন সেই কমিটি। আর কমিটি তো আলী রিয়াজ সাহেব একা না, ওনার সঙ্গে তো আরও লোকজন থাকবেন। এমন তো না যে ওনার মতামত চাপিয়ে দেবেন। এবং তারা সবার সাথে কথা বলে তারা পর্যালোচনা করে দেন তারা একটা রিপোর্ট দেবেন সরকারকে, এবং সেইটার আলোকে সংবিধান কি সংস্কার করা হবে নাকি পরিবর্তন করা হবে বা নতুন করে লেখা হবে সেটা তখন সিদ্ধান্ত নেওয়া হবে। অন্ততপক্ষে একটা বিষয়ে তো আমরা সবাই একমত হয়েছি যে এই বর্তমান সংবিধান এটাকে আসলে যে সংবিধানে দোহাই দিয়ে এত কিছু করা হয়েছে এই সংবিধানটাকে কোনোভাবে আমরা আসলে এটার রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান, যেটা বলা হয়ে থাকে যে সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড। যে সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড এটাকে নিয়ে এত বিতর্ক, অন্ততপক্ষে সবাই তো একমত হয়েছে যে সংবিধান কেউ বলছেন পরিবর্তন করার কথা, কেউ বলছেন সংস্কার করার কথা, অর্থাৎ যে অবস্থা সংবিধানটা আছে এটা এখন কারো কাছে গ্রহণযোগ্য না। এই ব্যাপারে তো অন্ততপক্ষে একমত। তো একমত এই ব্যাপারে হয়ে থাকলে সবাই মিলে যদি মনে হয় যে না সংবিধানটাকে আমরা বরং যেটা আছে এটাকে যে ধারাগুলো সমস্যা আছে এগুলোকে আমরা সংস্কার করে নিলাম, সেটাও করা যেতে পারে। বা যদি মনে করেন যে এই সংবিধানের আলোকে নতুন করে আবার সংবিধান লেখা হবে সেটাও তো করা যেতে পারে, কারণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দলিল। বাংলাদেশের একটা দেশ পরিচালনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে কনস্টিটিউশন। যদিও অনেক দেশে যেমন ব্রিটেনে তাদের কিন্তু লিখিত কোনো সংবিধানই নাই। তো এসব নিয়ে আসলে বিতর্ক না করে আমার মনে হয় যে আপনাদের যদি কোনো কিছু বক্তব্য থাকে তাহলে পাবলিকলি এই কথাগুলো না বলে, জেডাই খান পান্না সাহেবকে আমি একটু বেশি করে বলছি কারণ ওনার কাছে আমাদের প্রত্যাশাটা অনেক বেশি, একজন ভালো আইনজীবী, একজন শ্রদ্ধেয় আইনজীবী হিসাবে ওনার কাছে আমাদের প্রত্যাশাটা বেশি। পাবলিকলি এই ধরনের কথা বলে বিতর্ক মানে যেন সৃষ্টি না হয় সেই জিনিসটা আপনাদের করা উচিত। বরং আপনাদের কোনো মতামত থাকলে, সরকারের কোনো সিদ্ধান্ত ভুল হলে সরকারকে আপনারা পরামর্শটা দেন, এটা পাবলিকলি না, সরকারকে আপনারা পরামর্শটা দেন। এটিই ছিল জেডাই খান পান্না সাহেবের প্রতি আমার কথা। আর অনেকেই যে দেখলাম যে সংবিধান নিয়ে অনেকেই অনেক কথা বলছেন, তো এটা চাপিয়ে দেওয়ার কোনো বিষয় না যে সংবিধান লিখতেই হবে কিংবা সংবিধান লিখা যাবে না, এরকম কোনো জায়গায় একদম মানে কি বলে স্থায়ীভাবে কিছু বলার দরকার নাই। এটা জনগণের আকাঙ্ক্ষা যেটা হবে সেটাই হবে, সেই সিদ্ধান্ত এটা নেওয়া উচিত হবে। আপনারা আরও অনেক কথা শুনতে পাচ্ছেন যে উপদেষ্টাদের সমালোচনা করা একটা ট্রেন্ড চলছে এখন। উপদেষ্টারা তো ভুল করতেই পারেন, ওনারা তো ফেরেশতা না, উপদেষ্টারা তো ভুল করতেই পারেন। চাকরিত ভুল যদি করা হয়, যে অনেকে বলছেন যে ফেসিবাদকে আবার পুনর্বাসন করার চেষ্টা করছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে কোনো উপদেষ্টা, যদি সুনির্দিষ্ট কোনো ধরনের প্রমাণ থাকে বা এই ধরনের কোনো লক্ষণ বোঝা যায় সেই ক্ষেত্রে হয়তো আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বা তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়া উচিত। কিন্তু ঢালাওভাবে এই ধরনের বিতর্ক তৈরি করে তাদের কাজকে মানে বাধাগ্রস্ত করাটা মনে হয় সমীচীন হবে না। অনেকেই মূল্যায়ন করা শুরু করেছে। এখনো ২ মাস হয় নাই এরকম একটা ধ্বংস করে যাওয়া একটা দেশ, এখানে ২ মাসে আপনি একটা সরকারের মূল্যায়ন করে ফেলবেন, একটা সরকারের মূল্যায়ন করে ফেলবেন ২ মাসে। ১০০ দিন পরে তো একটা মূল্যায়ন হয়, এবং যেটা কি নির্বাচিত কোনো সরকার। আর এই সরকারটা এসেছে এরকম একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, যখন রাষ্ট্রের কোনো কিছু ঠিক ছিল না, একদম সব কিছুকে ম্যাসাকার করে দিয়ে, ধ্বংস করে দিয়ে, দলীয়করণ করে দিয়ে, জাতীয় মসজিদটা পর্যন্ত এখানে দলীয় লোকজন বসানো। আপনি এই অবস্থায় আপনি কিভাবে চিন্তা করেন যে সরকার কোনো একটা মানে আলাদিনের চেরাগ হাতে নিয়ে এসেছে ডক্টর ইউনূস, যে তিনি সেই চেরাগের দৈত্যকে বলবেন সব কিছু একদিনে ঠিক করে দাও? এটা আপনি কি করে আশা করেন? ডক্টর ইউনূসের প্রতি আমাদের ১০০ না ২০০ ভাগ আস্থা আছে, ১০০ মানে দ্বিগুণ আস্থা আমাদের ডক্টর ইউনূসের প্রতি আছে। অন্ততপক্ষে উনি ওনার আন্তরিকতা এবং সততা নিয়ে এবং ওনার সদিচ্ছা নিয়ে আমাদের মনে কোনো প্রশ্ন নেই ডক্টর ইউনূসের। এখন অনেকে বলছেন যে চিটাগংয়ের লোকজন নিয়োগ করছেন তিনি বেশি, গ্রামীণ ব্যাংক থেকে ওনার স্বাভাবিক যাদের সঙ্গে উনি কাজ করেছেন, যাদেরকে চিনেন তাদের মধ্যে থেকে তিনি লোক খুঁজবেন যে, আর ওনার যেহেতু একটা এজেন্ডা বাস্তবায়ন করতে হবে, দেশটাকে সংস্কারের পথে নিয়ে যেতে হবে, নতুন বাংলাদেশ করতে হবে,
উনি যাদের প্রতি আস্থা রাখতে পারেন এত সম্পূর্ণ তার এখতিয়ার, তিনি তাকেই নিয়োগ দেবেন, এটা খুবই স্বাভাবিক, এই নিয়ে সমালোচনা করার কিছু নেই। হয়তো আপনি বলতে পারেন যে এই লোকগুলো কিনলে হয়তো আরও বেটার রেজাল্ট পাওয়া যেত বা এই লোকগুলো আরও বেশি কন্ট্রিবিউট করতে পারতেন, এটা আপনি বলতে পারেন। কিন্তু এখনই যে প্রশ্নবিদ্ধ করার একটা অপচেষ্টা হচ্ছে, এটা তো কোনোভাবেই সমর্থন করা যায় না, এটা কোনোভাবেই সমর্থন করা যায় না। অধ্যাপক আসিফ নজরুল সাহেবকে নিয়েও ইদানিং দেখলাম যে অনেকের মধ্যে একটু অসন্তুষ্টি আছে, তিনি আওয়ামী লীগের পক্ষে হয়তো কিছু কথা বলছেন। আমাদের ভুলে গেলে চলবে না, আওয়ামী ফেসিবাদের সময় কিন্তু এই ডক্টর আসিফ নজরুল তিনি যেভাবে তার ভয়েসকে তিনি মানে সবার সামনে তুলে ধরেছিলেন, এটা কয়জন তুলে ধরতে পেরেছেন? তো একটা কথা বা একটা কাজের কারণে আপনি একটা মানুষকে মানে ট্যাগ লাগিয়ে দিবেন, মূল্যায়ন করে ফেলবেন, এটা বোধহয় ঠিক না। ডক্টর আসিফ নজরুলকে কাজ করতে দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন এবং অধ্যাপক আইন বিভাগের। আইন মানে কি বলে এটা, এই মহলে বিচারাঙ্গনে ওনার অনেক ছাত্র আছে যারা বিচারক হিসেবে দায়িত্ব পালন করছে, অনেক বিজ্ঞ আইনজীবী আছে যারা ওনার ছাত্র। তো আসিফ নজরুল সাহেবকেও কাজ করতে দেন, ওনাকে কাজ করার সুযোগ দেন। মানুষ ভুল করতেই পারে, আসিফ নজরুল সাহেব তো মানুষ, কিন্তু ফেরেশতা না, তিনি ভুল করতে পারেন। তিনি ভুল করলে অন্ততপক্ষে তাকে বিব্রত করার জন্য না, তিনি যেন ভুলটা যেন মানে সংশোধন করতে পারেন, সেই জন্য হয়তো আপনারা ধরিয়ে দিতে পারেন। কিন্তু একটা মানুষকে সমালোচনা করে, বিদ্রুপ করে, কটাক্ষ করে তাকে আপনারা বিব্রত করবেন, কাজে বাধা সৃষ্টি করবেন, এটা করা উচিত না। আসিফ নজরুল সাহেব একজন মানুষ, তিনি ভুল করতেই পারেন এবং তিনি কিন্তু কখনো বলেন না যে সমালোচনা করা যাবে না। আমরা কিন্তু একদম যাচ্ছে তাই সমালোচনা করতে পারছি, ডক্টর ইউনূস থেকে শুরু করে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একদম সবার সমালোচনা করতে পারছি, যেটা কয়দিন আগেও পারতাম না। সে একটু মাথায় রাখেন সবাই, সমালোচনা যে করতেই হবে। আর যদি আপনি সেইটা না করে খালি সমালোচনাই করেন, তাহলে বুঝতে হবে যে আপনি ফেসিবাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, সরকারকে বিব্রত করার জন্য, মানুষকে খেপিয়ে তোলার জন্য এগুলা করছেন। মানুষকে খেপাবেন না, মানুষকে সমালোচনা করার আগে ওটা বলবেন যে এই সরকারের প্রতি আমাদের 100% আস্থা আছে এবং আমরা চাই যে কোনোভাবেই যেন এই সরকার ব্যর্থ না হয়। বলে আপনারা তখন বলে যে এই কাজটা ভুল, ওইটা ভুল, যেটা বোধহয় এভাবে করলে ভালো হতো। আর কিন্তু আপনারা যেটা করছেন যে আমরা আগেই ভালো ছিলাম, এই ধরনের একটা ভাইব তৈরি করার চেষ্টা করছেন আবার অনেকেই, যেটা আমি খুব হতাশ হয়েছি এই বিষয়গুলো দেখে। আগে একটা ভিডিওতে হয়তো বলেছিলাম যে এম এ মান্নান সাহেব, যিনি সাবেক পরিকল্পনা মন্ত্রী, তাকে গ্রেফতার করা হয়েছে। আমার জানা মতে আসলে তিনি শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে যদি গ্রেফতার করা হয়ে থাকে তাহলে মনে সেটা ঠিক হবে না। কারণ আমি যতটুকু জানি তিনি অত্যন্ত ভালো একজন মানুষ, ভদ্র মানুষ। তার বিরুদ্ধে যদি হত্যাকাণ্ডের বা লুটপাটের বা দুর্নীতি সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকে, সেই ক্ষেত্রে মনে হয় যে তাকে হয়রানি না করাটাই ভালো। কারণ আওয়ামী লীগ করার কারণে গ্রেফতার করলে কিন্তু লক্ষ লক্ষ মানুষকে গ্রেফতার করতে হবে। হয়তো এটা বলা যেতে পারে যে আপনি দেশ ত্যাগ করতে পারবেন না, তাকে কিছু রেস্ট্রিকশন দিয়ে দিতে পারবেন, যে আপনি রীতিমতো সবসময় এসে বা এতদিন পর পর এসে আপনি রিপোর্ট করে যাবেন, এ ধরনের কথা বলতে পারেন। কিন্তু অন্ততপক্ষে আশ্বস্ত করা দরকার যে আপনারা আওয়ামী লীগ করলে আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নাই। যদি আপনারা সুনির্দিষ্ট অপরাধ না করেন, সেই ক্ষেত্রে আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নাই। যদি এখন এম এ মান্নান সাহেবকে মুক্তি দেওয়া হয়, হয়তো সেই মেসেজটা আওয়ামী লীগের অনেকের কাছেই যাবে। কিন্তু যারা সরাসরি অপরাধের সঙ্গে যুক্ত বা এখনও যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন, তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ করার অপরাধে কাউকে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বা হয়রানি করা হবে না, যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকে। এই মেসেজটা অবশ্যই মানুষের কাছে পৌঁছে দেওয়ার দরকার বলে মানে আমার মনে হয়। কয়েকদিন আগে আসাদুজ্জামান নূর সাহেবকে ধরা হয়েছে। আমি খুব শকড হয়েছিলাম এবং খুব কষ্ট পেয়েছিলাম যে আসাদুজ্জামান নূরকে আমি ব্যক্তিগতভাবে মানে আমার ভীষণ পছন্দের একজন অভিনেতা, মানে কি পরিমাণ যে তাকে পছন্দ করি সেটা বলে বোঝাতে পারবো না, এত পছন্দ আমার। কোথাও কেউ নেই, আপনারা দেখেছেন বাকের ভাইয়ের ফাঁসি, বাংলাদেশের ইতিহাসে একটা নাটকের চরিত্র, তাকে যেন ফাঁসি না দেওয়া হয় সেজন্য সড়ক অবরোধ, দেয়াল লিখন, অনেক জায়গায় রাস্তাঘাট মানে রাস্তা কেটে ফেলা হয়েছে, গাছ কেটে রাস্তায় ফেলে রাখা হয়েছে। তো এই আসাদুজ্জামান নূর মানে আমি কিন্তু সেই কোথাও কেউ নেই না, তার আগে থেকেই আমি ওনার ভক্ত, ভীষণ ভক্ত। আমি একদম ছোট সময় থেকে আমি ওনাকে অসম্ভব পছন্দ করি। তো যখন আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করা হলো তখন কিন্তু আমি খুব কষ্ট পেলাম, আমার কাছে খুব খারাপ লাগলো। কিন্তু পরবর্তী সময়ে দেখলাম যে তার বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ আছে, যে তার গাড়ি বহরে হামলা করার কারণে তার নির্দেশে নাকি বিএনপির কাকে হত্যা করা হয়েছে। তো যদি এরকম সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে তার বিরুদ্ধে, দুর্নীতির অভিযোগও শুনলাম যে সিন্ডিকেট করে নাকি তিনি সমস্ত বিজ্ঞাপন বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন, যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে সেটা খুবই দুঃখজনক এবং আমি সেই ক্ষেত্রে আসাদুজ্জামান নূরকে দোষারোপ করব। অন্ততপক্ষে ভক্তদের করেছেন, যারা আপনাকে ভালোবাসত তাদেরকে করেছেন।
এবং সেই কারণে কিন্তু মানে আপনার প্রতি আমার ঘৃণাটা কিন্তু সেরকম কয়েক গুণ বেড়ে যাবে। অন্ততপক্ষে আওয়ামী লীগের এতে আপনি ব্যক্তির গ্রহণযোগ্যতা আমাদের কাছে, তারপরে আপনি এমপি হয়েছেন হতেই পারেন, কিন্তু দুর্নীতির চিন্তাকারীর অভিযোগ খুবই দুঃখ। মান্নান সাহেবকে অত্যন্ত ভালো মানুষ, সময় বিরোধী একটা টকশোতে কিন্তু তিনি সরাসরি বলেছেন যে আমি আওয়ামী লীগের প্রতিনিধি হিসাবে আমার বক্তব্য আমি দিচ্ছি না, আমি দিচ্ছি একজন বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসাবে। সেখানে কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন যে ব্যক্তিগতভাবে তিনি কোটার পক্ষে না, তিনি কোটা সংস্কারের পক্ষে। এবং এই যে পুলিশ কর্তৃক বিভিন্ন জায়গায় ছাত্রদেরকে হামলা করা হয়েছে, তিনি কিন্তু এগুলোর বিরুদ্ধে তার ভয়েসটা তিনি রেজ করেছেন। এখন একটা কথা বুঝতে হবে যে একটা দলে থেকে দলীয় ফোরামের বাইরে হয়তো অনেক কথাই তিনি বলতে পারেন না, হয়তো শেখ হাসিনা অনেক কর্মকাণ্ড তার পছন্দ হয় নাই, তিনি এগুলো পছন্দ করছেন না ব্যক্তিগতভাবে, কিন্তু দলীয় কারণে পারছিলেন না যে সরাসরি এটার বিরুদ্ধে অবস্থান নিতে বা সমালোচনা করতে। কারণ আওয়ামী লীগ দলটাকে তো শেখ হাসিনা তার পারিবারিক সম্পত্তি বানিয়েছিল। সোহেল তাজ একটা ভিডিওতে সাম্প্রতিক সময়ে সোহেল তাজ বলেছে যে একটা পরিবার কিভাবে গোটা দেশ, গোটা সরকার, সেনাবাহিনী, পুলিশ, ব্যবসা বাণিজ্য সব নিয়ন্ত্রণ করতো একটা পরিবার, একটা মাফিয়া পরিবার, শেখ পরিবার, তারা সব কিছু নিয়ন্ত্রণ করতো। এবং এটার নমুনা তো আপনি দেখলেনই। বাইতুল মোকাররমের খতিব, স্বাধীনতার পর 1971 সালে স্বাধীনতার পর একজন বিহারি ছিলেন বাইতুল মোকাররমের খতিব, তিনিও কিন্তু পালিয়ে যাননি এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি খতিব ছিলেন। বাংলাদেশের ইতিহাসে বাইতুল মোকাররমের খতিব পালিয়ে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটে নাই। আর রুহুল আমিন সাহেব, যার বাড়ি টুঙ্গিপাড়া, যিনি 2018 সালে একাদশ সংসদ নির্বাচনে নৌকার টিকিট চেয়েছিলেন, যিনি শেখ হাসিনাকে কৌমি উপাধি দিয়েছিলেন, তাকে যখন খতিব করা হলো তিনি 24শে জুলাই পালিয়ে গিয়েছিলেন। তাকে নোটিশও করা হয়েছে, পত্রপত্রিকায় নোটিশ দেওয়া হয়েছে যে আপনি যোগদান না করলে আপনার কর্মস্থল শূন্য ঘোষণা করা হবে বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তারপরেও তিনি আসেন নাই। গতকাল তিনি 6টা বাস ভর্তি করে সহস্রাধিক মানুষকে নিয়ে গোপালগঞ্জ থেকে এসে বাইতুল মোকাররমে জুমার সময় তিনি উপস্থিত হলেন এবং জুমার নামাজের বয়ান করার সময় মাইকে হাত দিয়ে মাইক বন্ধ করে দেওয়া হলো এবং তখন মুসল্লিদের দিকে জুতার বাক্স এগুলো ছুঁড়ে মানে একটা মেসাকার অবস্থা করা হয়েছে। তো আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ কী করতে পারে। এই অবস্থায় হয়তো মান্নান সাহেবের মতো ভদ্রলোক, সাবেক পরিকল্পনা মন্ত্রী, তাদের হয়তো কিছু করার ছিল না, তিনি হয়তো কিছু বলতে পারেন নাই, কারণ সমস্ত কিছু পারিবারিক সম্পত্তিতে পরিণত করা হয়েছিল। সেই ক্ষেত্রে আমরা আশা করতেই পারি যে যদি মান্নান সাহেবের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ না থাকে, এবং মান্নান সাহেবের পক্ষে কিন্তু ছাত্রছাত্রীরা তারা মানববন্ধন করেছে, তারা রোদের মধ্যে ঘন্টার উপরে তারা দাঁড়িয়ে থেকে তারা প্রতিবাদ করেছে, তার গ্রেফতারের প্রতিবাদ করেছে। শুনলাম যে একটা হত্যা মামলায় তাকে 2 নম্বর আসামি করা হয়েছে। এখন যে লোকাল এমপি হিসেবে যদি তাকে আসামি করা হয়ে থাকে, তাকে হয়রানি করা ঠিক হবে না। তো এই হলো অবস্থা যে নির্বাচন কমিশনের সংস্কারটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সংবিধান নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। কারণ সংবিধানের আর এখানে যেটা করা হয়েছে যে শাহদ্বীন মালিকের কথাটাও বললাম, শাহদ্বীন মালিক সাহেবকেও অনেকেই আপনারা শ্রদ্ধা করেন বা আমরা শ্রদ্ধা করি। আওয়ামী লীগ ফেসিবাদের বিরুদ্ধে যে কয়েকজন তাদের ভয়েসকে রেজ করেছিলেন তার মধ্যে ডক্টর শাহদ্বীন মালিক অন্যতম। তিনি সরকারকে সবসময় তিনি গঠনমূলক সমালোচনা করেছেন, কিন্তু তার এই যে নির্লিপ্ততা, তার যে নীরবতা, এই নীরবতার কারণে আমার তো মনে হয় যে সরকারই বরং বিব্রতকর অবস্থায় পড়েছে। তো তিনি কী কারণে নীরব ছিলেন সেটা তিনি ভালো বলতে পারবেন। তাকে কিন্তু অসম্মান করা হয়নি, যারা দাবি করছেন অসম্মান করা হয়েছে তাকে অসম্মান করা হয়নি, বরং সরকার বিব্রতকর অবস্থা থেকে বাধ্য হয়ে ডক্টর আলী রিয়াজকে এই কমিটির প্রধান করেছে। এবং ডক্টর আলী রিয়াজ বর্তমানে যুক্তরাষ্ট্রে তিনি আছেন, সেখান থেকে তাকে যে বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেন সেখান থেকে তাকে কিন্তু ছুটি নিয়ে আসতে হবে। এবং বিতর্ক সৃষ্টি করার কোনো সুযোগ আছে বলে মনে করি না। ডক্টর আলী রিয়াজকে আপনারা কাজ করতে দেন, উনি একা কাজ করবেন না। অনেকেই দাবি করছে, যেটা একটু আগে বললাম, যে উনি সংস্কারের পক্ষে না, উনি নতুন করে লেখার পক্ষে। সুতরাং এই ধরনের ট্যাগ লাগিয়ে দিচ্ছেন, এইগুলো করার সুযোগ নাই, কারণ উনি একা করবেন না, ওনার সঙ্গে কমিটিতে আরও লোকজন থাকবেন। তিনি সবার সাথে কথা বলবেন, তারপর তিনি রিপোর্ট প্রদান করবেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পুলিশের সংস্কার বলতে পুলিশে যেটা করা হয়েছে এটা কি জনপ্রশাসনের সংস্কার। পুলিশকে কীভাবে আওয়ামী পুলিশ বানানো হয়েছে গত 15 বছর 7 মাসে আওয়ামী লীগের ফেসিবাদী শাসনামলে, এটা তো আপনারা দেখেছেন। এখন কোনো পুলিশ কাজ করতে পারছে না, তাদের আত্মবিশ্বাসের প্রচণ্ড অভাব। তো পুলিশকে সংস্কার করতে হবে। আর এই মুহূর্তে আমাদের ভরসা হচ্ছে সেনাবাহিনী, কারণ সেনাবাহিনী যেভাবে দায়িত্ব পালন করছে, সেই আন্দোলনের সময়, আন্দোলনের পরে এখন সেনাবাহিনী জনগণের একমাত্র ভরসা। পাহাড়কে অস্থির করার চেষ্টা করা হচ্ছে। আওয়ামী ফেসিবাদের কথা হচ্ছে যে বাংলাদেশ থাকলো কি থাকলো না, এটা বড় কথা না। তাদের কথা হলে তাদের লুটপাটের রাস্তা খোলা রাখতে হবে। পাহাড়কে একদম পরিকল্পিতভাবে বিভিন্ন গুজব ছড়িয়ে এটাকে অস্থির করা হয়েছে। এবং এটা দিল্লিতে বসে শেখ হাসিনা তিনি সেটা করে যাচ্ছেন। মোদির
ইশারায় মোদির সাথে ষড়যন্ত্র তিনি করছেন, মিলে ষড়যন্ত্র করছেন, এবং তাকে ভারতের এক অভিজাত পার্কে ঘুরতে দেখা গেছে তার মেয়ের সাথে। তো এটা তো খুব বিপজ্জনক কথা। তিনি একটার পর একটা ইচ্ছাকৃতভাবে অডিও রেকর্ড করে, মানে কথোপকথনে অডিও রেকর্ড করে ফাঁস করছেন, করে দেশে অশান্ত করার চেষ্টা করছেন। আর এখন তিনি ওই প্রকাশ্যে ঘুরে বেড়ালে আওয়ামী লীগের লোকজন যাবে গিয়ে তার সাথে এখানে মানে খুব সুবিধা হবে তাদের ষড়যন্ত্র করতে। তো শেখ হাসিনাকে আমার তো মনে হয় যে এইভাবে ঘোরাফেরা করতে দেওয়ার কোনো কারণ নাই, কোনো সুযোগ নাই। অবশ্যই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শক্ত অবস্থান নেওয়া দরকার। এখন সরকার তো ইচ্ছা করলেই সব করতে পারে না, কারণ সরকার তো পায়ের নিচে সেই অর্থে মাটি নাই। সরকারের একমাত্র ভিত্তি ছিল জনগণ। অভ্যুত্থানের পরে জনগণ ছিল ভিত্তি, কিন্তু জনগণকে কিন্তু খেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। আমরা বাঙালিরা এরকম একটা জাতি আমরা, যে পাগলকে ধর্ষণ করে পানিতে চুবিয়ে দিবেন, তখন পাগল বলবে যে আমারে পানি চুবাইছে, ধর্ষণের কথা বলে যাবে। এই বিগত 15.5 বছর আওয়ামী লীগ কি করছে এটা কিন্তু আমরা এক মাসে ভুলে গেছি। অনেকে বলছে আগেই ভালো ছিলাম। তো এই পাগলের অবস্থা হয়েছে, আমাদের পাগলির অবস্থা হয়েছে। পাবলিকে যেরকম র্যাপ করে পানি চুবাই দিলে বলে চুবাইছে, আমাদের অবস্থা এরকম আছে। 15.5 বছর আওয়ামী লীগ কি করছে এটা ভুলে গিয়ে আমরা বলতেছি যে আগেই ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম। তো ডক্টর ইউনূসের ভিত্তিটা হচ্ছে মূলত জনগণ। এখন প্রশাসন, পুলিশ সব তো আওয়ামী লীগের লোকজন ভর্তি। জনগণ ছিল ডক্টর ইউনূসের একমাত্র ভরসা। এই জনগণের মধ্যে কিন্তু খুব দ্রুত যদি ফ্রাস্ট্রেশন চলে আসে, হতাশা চলে আসে, তাহলে কিন্তু খুব বিপজ্জনক হয়ে যাবে পরিস্থিতিটা। এবং তারা কিন্তু সেই ধরনের একটা সুযোগ নেওয়ার চেষ্টা তারা করতেছে, যে মানুষের মধ্যে একটা আনরেস্ট, একটা অশান্তি, একটা কি বলে, মানুষকে খেপিয়ে তুলে একটা অরাজক পরিস্থিতি করে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এতে 1 লক্ষ মানুষ মারা যাবে না 2 লক্ষ মানুষ মারা যাবে, এটা কিন্তু আওয়ামী লীগের দেখার বিষয় না। শেখ হাসিনা বলছে যে আমি চলে আসছি, কারণ কি আমি রক্তপাত চাই নাই। কত বড় ভণ্ড! এই বাচ্চাদেরকে হত্যা করে মারছে, এবং শেষ সময়ে সেনাবাহিনীর দিকে সে মানে খুব খেপা, সেনাবাহিনী কেন পুলিশের মতো অবস্থা নিতেছে না। আর সেই মুখে সে কিনা বলে রক্তপাত এড়াতে আমি চলে আসছি। এত মানুষ হত্যা করার পরে বাংলাদেশি ইতিহাসে এই 2 দিনে এত মানুষ মরছে এরকম কোনো রেকর্ড আছে? সুতরাং বাংলাদেশে 10 লক্ষ মূল্য না 20 লক্ষ মূল্য, এতে শেখ হাসিনার কিছু যায় আসে না। এবং শেখ হাসিনার কিছু অন্ধভক্ত আছে যেগুলো মনে করে শেখ হাসিনার কথা মানিছে কোরআনের বাণী, এরকম মনে করে। শেখ হাসিনা একটা মিথ্যাবাদী, এটা বোঝার মতো সেই জ্ঞান, সেই ক্ষমতা তাদের নাই। তারা এখনো লাফায়, তোদের নেত্রী পালায় গেছে, তোদেরকে বিপদ ফালায়া, তোদের এখনো শিক্ষা হয় না। এখনো তোদের নেতৃত্ব লক্ষ লক্ষ কোটি টাকা কামাইছে, লক্ষ লক্ষ কোটি টাকা কামাইছে। পাতি নেতারাও 1000 কোটি টাকা পাচার করছে। আর তোরা যে কয়টা বোকা আছিস, তোরা এখন লাফালাফি করতেছিস। পুলিশের মানে এই পালায় যাওয়ার পরে তোদের বাড়ি ঘরে হামলা হয়েছে, অনেকের জীবনও দিতে হয়েছে, এরপরে তোরা এখন হাসিনা করিস। তো তোদের তকৃত কর্মের ফসলই তোরা ভোগ করবি। তাইলে এ ধরনের যে বোকামির ফসলই তো ভোগ করবি। কেন তোরা বলতে পারিস না যে শেখ হাসিনারই যে ভণ্ডামি করছে, এই যে দেশ লুটপাট করছে, এগুলোর বিচার আমরাও চাই। আমরা আওয়ামী লীগ করি মানে আওয়ামী লীগের কাছে আমরা মাথা বিক্রি করে দেই নাই। এই কথা কেন তোরা বলতে পারিস না? তো প্রিয় দর্শক, এই অবস্থায় কিন্তু ডক্টর ইউনূসের প্রতি আমাদের আস্থা হারানোর কোনো সুযোগ নাই। দুঃসময় আসবে, আমরা খারাপ সময় অতিবাহিত করব। বিদ্যুতে দেখলেন যে প্রচণ্ড লোডশেডিং, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করাটা হয়তো বা এটা একটা আশার কথা, যে দ্রব্যমূল্য কিন্তু বাড়ে নাই, কোনো কোনো ক্ষেত্রে কিছু কমেছে। কিন্তু আমরা যেটা মনে করছিলাম ডক্টর ইউনূস আলাদিনের চেরাগ নিয়ে আসছেন, সব জিনিসের দাম একেবারে মানে পানি করে দেবেন, এটা তো আসলে হবে না। ডক্টর ইউনূসের আগে যখন ডক্টর ফখরুদ্দিন আসছিলেন, তখনকার অবস্থা মনে করে দেখেন। ফখরুদ্দিনের সময় জিনিসপত্রের দাম কয় গুণ বাড়ছিল। তো সেই হিসাবে ডক্টর ইউনূসের সময় তো কোনো জিনিসের দাম বাড়ে নাই। হয়তো আশানুরূপভাবে সব কিছুর দাম কমে নাই, কিন্তু দাম কিন্তু কোনোটাই বাড়ে নাই। তো এত সহজে হতাশ হয়ে গেলে কিন্তু আমাদের জন্য আরও বড় হতাশা অপেক্ষা করতেছে। ডক্টর ইউনূস যতদিন মানে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন, আমাদের অন্তপক্ষে সব কিছু মেনে নিতে হবে, ওনাকে সহযোগিতা করতে হবে। আর অন্ততপক্ষে এইটুকু বোঝার জ্ঞান আমাদের থাকা উচিত, ডক্টর ইউনূস তার ব্যক্তিগত কোনো লোভ নাই। আপনারা কি জানেন যে ডক্টর ইউনূসের কিন্তু নিজের নামে কোনো গাড়ি নাই, কোনো বাড়ি নাই? আপনারা কি সেটা জানেন? শেখ হাসিনার নামে কি পরিমাণ অর্থবিত্ত পাচার করছে বিদেশে, খবর নিয়ে দেখেন। এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে অর্থপাচারের মামলা করার ষড়যন্ত্র কিন্তু করছিল। অথচ মজার বিষয় হচ্ছে ডক্টর ইউনূসের নিজের কোনো বাড়ি নাই, নিজের কোনো গাড়ি নাই। তিনি সব ট্রাস্টকে দিয়ে দিয়েছেন। এখানে তিনি জাস্ট বেতনভুক্ত ছিলেন, এবং তিনি বিদেশ থেকে প্রচুর টাকা দেশে এনেছেন। বিভিন্ন জায়গায় তিনি বক্তৃতা দিতেন, প্রচুর উপার্জন করতেন এসব থেকে, বই লিখে বক্তৃতা দিয়ে। সেই টাকাগুলো কিন্তু তিনি উল্টো দেশে এনেছেন, এবং এইসব ওনার ব্যক্তিগত উপার্জনের টাকাও ট্রাস্টকে দিয়ে দিয়েছিলেন। তো এই লোকটার প্রতি যদি আমরা বিশ্বাস রাখতে না পারি, তাহলে কিন্তু আমাদের কপালে খারাপই আছে, কপালে শনি আছে। দেশটা আমার, দেশটা আপনার। দেশটা হাসিনার না, দেশটা জয়ের না, দেশটা পুতুলের না, দেশটা ববির না, কিংবা দেশটা টিউলিপের না, দেশটা রেহানার বা হাসিনার না। তারা সবাই বিদেশের নাগরিক। তারা সবাই লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে তারা চলে গেছে। এই দেশটা আমার, দেশটা আপনার। আপনাকে থাকতে হবে, আমাকে থাকতে হবে। সুতরাং তাদের পক্ষে কথা বলে, তাদের এই হাসিনার মানে কি বলে লুটপাট
কায়েম করার জন্য তার মানে সৈনিক হওয়ার চাইতে আপনি বরং দেশের কি করলে ভালো হয় সেই চিন্তা করেন। এবং ডক্টর ইউনূস যিনি এই 84 বছর বয়সে তিনি এই এত একটা দুরূহ কাজ, এত একটা জটিল একটা দায়িত্ব তিনি নিতে রাজি হয়েছেন, এই লোকটাকে আমরা সহযোগিতা করি। কোনোভাবেই ডক্টর ইউনূসকে ব্যর্থ হতে দেওয়ার সুযোগ নাই। আপনি কি চান যে ডক্টর ইউনূস ব্যর্থ হোক? যদি আপনি চান ডক্টর ইউনূস ব্যর্থ হোক, তাহলে আপনি এগুলা করেন, তাহলে ম্যাসাকার করেন, গুজব রটনা করেন। আর যদি মনে করেন যে না, এই লোকটাকে ব্যর্থ হতে দেওয়ার কোনো সুযোগ নাই, আমরা কোনোভাবেই দেব না যে ডক্টর ইউনূস ব্যর্থ হন, যিনি সারা জীবন সম্মান কুড়িয়েছেন, সারা জীবন যিনি সম্মান কুড়িয়েছেন, এই লোকটাকে আমরা কোনো অবস্থাতে আমরা ব্যর্থ হতে দেব না। আমরা এটা শপথ করি আসুন। কোনোভাবেই ডক্টর ইউনূসকে ব্যর্থ হতে দেওয়ার সুযোগ নাই, ডক্টর ইউনূসকে সফল হতেই হবে। ডক্টর ইউনূস কিন্তু সেই কথা বলেছেন যে আমাদের ব্যর্থ হওয়ার সুযোগ নাই। আমরা ব্যর্থ হলে, যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশটাই ব্যর্থ হয়ে যাবে। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। পাহাড়ি যারা আছেন, আদিবাসী, অনেক বিতর্ক আছে, অনেক মান অভিমান ক্ষোভ আছে, কিন্তু সব কিছুর পরে আমরা সবাই বাংলাদেশের নাগরিক, প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার। পাহাড়ি যারা আছেন, চাকমা, গারো, মারমা, মুরং, প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। যতটুকু অধিকার আমার একজন মুসলিমের, একজন হিন্দুর, একজন আদিবাসীর, প্রত্যেকটা মানুষ রাষ্ট্রের নাগরিক, প্রত্যেকের সমান অধিকার। বাংলাদেশে কেউ দ্বিতীয় শ্রেণীর নাগরিক, কেউ প্রথম শ্রেণীর নাগরিক এ ধরনের মনে করার কোনো কারণ নাই, বা এটা আমাদের সংবিধানেও সেরকম আমাদের সংবিধানে উল্লেখ নাই, বা কেউ এটা মনে করে না। হয়তো কিছু লোকজন ক্লেশ লাগিয়ে রাখে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য। আপনারা জানেন অনেক অফিসে এমডি চেয়ারম্যান তারা কিন্তু এমপ্লয়ীদের মধ্যে মানে একটা দ্বন্দ্ব লাগিয়ে রাখে। আপনারা কি এটা জানেন? দুজন এমপ্লয়ির মধ্যে ঝগড়া, এটা দেখবেন যে ম্যানেজমেন্ট থেকে লাগায় রাখে। তো তারা লাগায় রাখে যে হয়তোবা আপনার দোষ আমি বলবো, আমার দোষ আপনি বলবেন এমডির কাছে, হয়তো এই কারণে। আর এখানে হয়েছে যে এই দ্বন্দ্ব লাগায় রাখতে পারলেই তাদের যে বিভাজন করতে পারলে তাদের সহজ, এই কারণে এটা করে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার অনুরোধ, আপনারা কোনো অবস্থাতেই ফাঁদে পা দিবেন না। আপনারা ইতিমধ্যে অনেক ভুল করেছেন, ভুল করছেন, এটা আমি একদম সরাসরি বলতে পারি। আরেকদিন একটা মানে সম্পূর্ণ এটা নিয়ে একটা ভিডিও করব। আপনারা ভুল করবেন না। আপনারা আওয়ামী লীগের লক্ষ্য অর্জন করার জন্য আপনারা এটা কেন মনে করছেন যে আমরা হিন্দু হিসেবে জন্মগ্রহণ করেছি, আমরা আওয়ামী লীগ করতে বাধ্য? কেন আওয়ামী লীগকে আপনার মাথা কিনে নিয়েছে? 1996 আগে বাংলাদেশে আমরা কখনো শুনি নাই যে বাংলাদেশে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা আছে। বরং সারা বিশ্ব বলতো, সারা বিশ্বে কেউ আসলেই সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। এখন যে আওয়ামী লীগের উপর আপনারা ভরসা করেছিলেন, সেই আওয়ামী লীগ 1996 সালে ক্ষমতা আসার পর থেকেই কিন্তু আপনাদের অবস্থা খারাপ। এবং যেটা খারাপ হয়েছে এটা আওয়ামী লীগের সময় বেশি খারাপ হয়েছে। নাসিরনগরের ঘটনা বলেন, পূর্ণিমা রানী দাসকে ধর্ষণ বলেন, বেনজিরের যে শত শত বিঘা জমি দখল হিন্দু সম্প্রদায়ের এটা বলেন, বিশ্বজিৎকে হত্যা করার কথা বলেন, এগুলো সব তো আওয়ামী লীগের সময়। ছাত্রলীগের, আওয়ামী লীগের নেতারা কিন্তু জোর করে হিন্দু সম্প্রদায়ের জমি দখল করছেন, যতটা না বিএনপি জামাত করছে। বরং বিএনপি জামাত তারা সতর্ক থাকে যে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হলে এটা আমাদের উপরে আসবে, এই জন্য তারা বরং চায় যে হামলা না হোক। আর আওয়ামী লীগ এখান থেকে ক্রিম খাবে, দাঙ্গা লাগিয়ে দিয়ে তারা এখান থেকে যে বিএনপি জামাতকে তারা দোষারোপ করবে। তো আপনারা একটু বুদ্ধিমান হন। আপনারা যদি মনে করেন যে না বাংলাদেশ আমার দেশ না, আমি ভারতে চলে যাব, তাইলে কোনো কথা নাই। আর যদি মনে করেন যে না বাংলাদেশ আমাকে থাকতে হবে, আমার সন্তানকে থাকতে হবে, আমরা আওয়ামী লীগের কেনা গোলাম না, তাহলে আপনাদের কি করা উচিত আপনারা বলেন। হিন্দুরা যে আওয়ামী লীগ করতে পারবেন এরকম কোনো তো দোষ থাকার কথা না, এরকম কোনো রেস্ট্রিকশন নাই যে আওয়ামী লীগ করতে পারবেন না। কিন্তু হিন্দু হইলে যে আওয়ামী লীগ করতে হবে এটা হওয়া উচিত না। কেন একজন হিন্দু বিএনপি করবেন না? কেন একজন হিন্দু জাতীয় পার্টি করবেন না? কেন একজন হিন্দু আওয়ামী লীগ করবেন না? সবাইকে আওয়ামী লীগ করতে হবে? হ্যাঁ, জাতীয় পার্টিতে আওয়ামী লীগ হয়তো বা একজন দুইজন আছেন হিন্দু, আর সব 100 জনের মধ্যে 99 জন না, 1000-এর মধ্যে 999 জন কেন আওয়ামী লীগ করতে হবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। আপনারা ওই দলের কাছে কি আপনাদের সব কিছু বিক্রি করে দিয়েছেন? আপনারা এই ধরনের ফাঁদে পা দিবেন না। পাহাড়কে অশান্ত করার জন্য যে চেষ্টা করা হচ্ছে, দয়া করে বাংলাদেশে যারা পাহাড়ি আছেন, আদিবাসী আছেন, অনেকেই যে উপজাতি বললে ওনারা অসম্মানিত বোধ করেন। আসলে এটা আমি ঠিক জানি না কী কারণে তারা অসম্মানিত বোধ করেন। যদি তারা অসম্মানিত বোধ করেন সেক্ষেত্রে আমি তাদেরকে আদিবাসী বললাম। আদিবাসী হওয়ার যে ক্রাইটেরিয়া সেটা কি আছে কি না আছে সেই সব অন্য বিতর্কের বিষয়। কিন্তু সব কিছুর উপজাতি আদিবাসী কোনো কথা না, আমি বাংলাদেশি। আপনারা এইভাবে চিন্তা করবেন, আমি বাংলাদেশের নাগরিক, একজন মুসলিমের, একজন ঢাকার মানুষের, একজন ময়মনসিংহের মানুষের বা একজন সমতলের মানুষের যতটুকু অধিকার আছে তার চেয়ে একবার আমার কম না, এই চিন্তা আপনারা করবেন। আপনারা এইভাবে নিজেদেরকে ভাববেন।
একইভাবে হিন্দু সম্প্রদায়ের লোকজন ভাববেন যে এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, এই দেশ আমার, আমি আওয়ামী লীগের কেনা সম্পত্তি না, আওয়ামী লীগের জন্য আমি বলির পাঠা হব না। যেটা কয়দিন আগে নন্দীপাড়ায় হয়েছে, এটা মিথ্যা প্রপাগান্ডা, একটা ভিডিও ছেড়েছে। পার্শ্ববর্তী আরও হিন্দু কয়েকজন বলছেন যে আমরা হিন্দু। এরকম কোনো ঘটনা ঘটলে কি আমরা বলতাম না? এক মহিলার কান্নাকাটি ভাইরাল হয়েছে, যে কি কান্নাকাটি, সীমান্তে নিয়ে গিয়েছে তাদেরকে খাওয়াবে এই কথা বলে, তারপর তাদেরকে খাওয়াও দেওয়া হয় নাই, ভিডিও করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় বিএসএফ দাঁড়িয়ে আছে, তারা ঢুকতে চাচ্ছে, এখানে কারো হাতে কোনো ব্যাগ নেই, কোনো মহিলা নেই, কোনো শিশু নেই, শুধুমাত্র যুবকরা গেছে। তো তাদেরকে নিয়ে গিয়েছে যে বাংলাদেশ থেকে হিন্দুরা ভারতে আসার জন্য বেকুল। ভিডিও করার পরে তাদেরকে মানে খাওয়া দূরের কথা, একটু পানি, এক বোতল পানি পর্যন্ত দেয় নাই, তারা চলে এসছে। তো আপনাদেরকে কেন বিজেপি ব্যবহার করবে, কেন ভারত ব্যবহার করবে, কেন আওয়ামী লীগ ব্যবহার করবে? আপনারা বাংলাদেশের নাগরিক, আপনার ধর্মীয় আইডেন্টিটি সেটা আপনার ঘরে, এটা আপনার একান্ত ব্যক্তিগত আইডেন্টিটি, সেটার জন্য কেন আপনাকে আওয়ামী লীগ কেন আপনাকে ব্যবহার করবে? এইভাবে আপনারা ভাবতে শিখুন। আপনারা যেরকম 96-এর আগে নিরাপদ ছিলেন বাংলাদেশে, আপনারা নিরাপদেই থাকবেন। অন্ততপক্ষে আপনার ডক্টর ইউনূসের কাছে এটুকু আপনারা আশা করতে পারেন। তিনি কিন্তু এই কথাটাই বলেছেন যে আমি বাংলাদেশের নাগরিক, আমি ন্যায় বিচার চাই। এখানে আমার ধর্মীয় আইডেন্টিটি কোনো কথা না, আমি বাংলাদেশের নাগরিক, এটি আমার সবচেয়ে বড় পরিচয়। আপনারা কেন এভাবে ভাবতে পারছেন না? আর যারা এখনও এই যে উলামা লীগ করছেন বাইতুল মুকাররম দখল করার জন্য, আনসার লীগ, সংখ্যালঘু নির্যাতন লীগ, আওয়ামী কালচারাল লীগ, হতাশা লীগ, লীগের তো অভাব নাই, আরও কত কত লীগ এখন বাইরেছি। তো এগুলা করে যেটা হবেন যে একটু বিব্রত করবেন সরকারকে হয়তো স্মুথভাবে পথ চলতে একটু বাধা দেবেন, কিন্তু স্বপ্ন দেখার কোনো কারণ নাই যে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। অন্তত 100 বছর অপেক্ষা করতে হবে, 100 ইয়ার্স, 100 বছর, যদি আপনারা বর্তমান অবস্থা থেকে আপনারা সরে না আসেন। এখন যদি মনে করেন যে আওয়ামী লীগ হচ্ছে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পদ, পারিবারিক সম্পদ, পুরা দেশটা পরিবারের সম্পদ, সমস্ত কিছু ব্যবসা বাণিজ্য সব একটা পরিবার নিয়ন্ত্রণ করবে, 100 বছর আপনাদের ক্ষমতায় আসার কোনো সুযোগ নাই। আর যদি আপনারা শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন যে শেখ হাসিনার দায়ভার আমরা নেব না, তাহলে হয়তো আস্তে আস্তে মানুষের মনের ক্ষত একসময় কমতে পারে, আপনারা হয়তো বা ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারবেন। আর যদি আপনারা মনে করেন যে না, আওয়ামী লীগ একটা ধর্ম, আমি তো সেই ধর্মের অনুসারী, আমি সেই ধর্মের প্রতি ঈমান এনেছি, শেখ হাসিনা সেই ধর্মের প্রবর্তক বা বঙ্গবন্ধু সেই ধর্মের প্রবর্তক, তাহলে আপনাদের জন্য আমার কোনো কিছু বলার নাই। তো দর্শক, এই হলো কথা। এই কয়েকদিন প্রচণ্ড গরম ছিল, আর তার মধ্যে সারা দেশে ভয়াবহ লোডশেডিং। এই লোডশেডিংয়ের কারণে আমাদের মানে এমন অবস্থা হয়েছে যে গত রাত আমি 2টা ফ্যান ছেড়েও ঘুমাতে পারছি না, এমন অবস্থা। মানে একদিকে বাতাস লাগছে, আর যেদিকে বাতাস লাগছে না শরীরে, অর্থাৎ বিছানার দিকে সমানে ঘামছে, বিছানা ভিজে যাচ্ছে আর আগুনের মতো গরম হয়ে যাচ্ছে। তার মধ্যেও যখন বিদ্যুৎ চলে যায়, অবস্থাটা বুঝতে পারেন কি কি একটা অসহনীয় অবস্থা। আর এই অবস্থায় কিন্তু এখন সরকারকে খেপিয়ে তোলা অনেক সহজ হয়ে যাবে এই ফেসিবাদীদের জন্য। যদিও বিদ্যুৎ সেক্টরে কি করেছে শেখ হাসিনা এটা আমরা দেখেছি। যে কয়েকটা সেক্টর থেকে সবচেয়ে বেশি লুটপাট করেছে শেখ হাসিনা, তার মধ্যে হচ্ছে বিদ্যুৎ সেক্টর একটা। বাংলাদেশের 30,000 মেগাওয়াট বাংলাদেশের সক্ষমতা তারা দাবি করত। 30,000 সক্ষমতা আমার যদি থাকে, তাহলে 17,000 যেখানে আমার চাহিদা পিক আওয়ারে, সেটা কেন আমাদের লোডশেডিং হয় এবং ভারতের কাছ থেকে কেন আমাদের আনতে হয়? বাংলাদেশের বিদ্যুৎ খাতকে শেখ হাসিনা ভারত নির্ভর করে দিয়ে গেছে। অনেক বেশি দামে আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনেছে। আদানি হচ্ছে মোদির আলিগার্ক। মোদিকে খুশি করার জন্য আদানির কাছ থেকে অসম চুক্তি করেছে, যে চুক্তি ভারতের অনেক যারা বিশেষজ্ঞ আছেন তারাও এটার বিরোধিতা করেছেন, তারাও সমালোচনা করেছেন যে এটা তো কোনো চুক্তি হতে পারে না, কোনো ন্যায্য চুক্তি হতে পারে না। এবং কর্পোরেট জালিয়াতির অনেক খবর কিন্তু আদানির আছে। আদানি নামে এ ধরনের হাজারো অভিযোগ আছে। কেনিয়া থেকে তারা বিতাড়িত হয়েছে, আফ্রিকার অনেক দেশ থেকে বিতাড়িত হয়েছে। বড় ধরনের যে কর্পোরেট ক্রাইম, এইগুলোর সাথে কিন্তু আদানি জড়িত। সেই আদানির সাথে এই ধরনের অসম চুক্তি শেখ হাসিনা কেন করলো? আমাদের 30,000 মেগাওয়াট যদি সক্ষমতা থাকে উৎপাদনের, আর পিক আওয়ারে 17,000 মেগাওয়াট চাহিদা থাকে, তাহলে কেন আমাদের দেশে লোডশেডিং মানে হয়, বা কেন আদানির কাছ থেকে বিদ্যুৎ আনতে হয়? তো এই বিষয়টা আপনারা একটু চিন্তা করে দেখবেন। আর এই ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট করা, তো এইসব কারণে কিন্তু মানুষ এমনিতেই মানে বিরক্ত। এখন বিদ্যুৎ চলে গেলে কেউ চিন্তা করবে না যে এটা তো শেখ হাসিনার কৃতকর্মের ফসল আমরা ভোগ করছি বা আমরা সেটার খেসারত দিচ্ছি, এটা চিন্তা করবে না। বিদ্যুৎ নাই, সরকারের দোষ, মানে ডক্টর ইউনূসের দোষ, মানে সোজা বাংলা যেটা আর কি। কেউ চিন্তা করে দেখবে না যে এই অবস্থার জন্য কারা দায়ী, কারা এটা করে গিয়েছে, এ চিন্তা করবে না। আপনারা ডক্টর ইউনূসকে সময় দিতে হবে, তার পাশে থাকতে হবে। ডক্টর ইউনূস আজীবন ক্ষমতায় থাকবেন এটা আমি কোনোভাবেই চাই না।
তিনি অনির্বাচিত সরকার, এই অর্থে যে তিনি কোনো নির্বাচন করে ক্ষমতায় আসেনি। আবার তিনি জনগণের সরকার এই অর্থে যে তিনি অভ্যুত্থানের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন, জনগণের চাওয়ার প্রতিফলন হচ্ছে ডক্টর ইউনূস। তো যাই হোক, তারপরেও তিনি একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন এবং তার আগে তিনি দেশকে সংস্কার করে যাবেন। যে দেশটাকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছে দুর্নীতিতে, প্রত্যেকটা জায়গায় ধ্বংস করে দেওয়া দেশটাকে তিনি সংস্কার করে যাবেন। এবং ডক্টর ইউনূসের এই মুহূর্তে কোনো বিকল্প নাই। যেটা আওয়ামী লীগ একটা প্রচার করার চেষ্টা করতো যে শেখ হাসিনার কোনো বিকল্প নাই, এটা ছিল একটা প্রোপাগান্ডা, 100% প্রোপাগান্ডা। হ্যাঁ, লুটপাটের জন্য, দুর্নীতির জন্য, গণহত্যার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নাই। আর দেশকে এখন সঠিক পথে পরিচালনা করার জন্য এই মুহূর্তে ডক্টর ইউনূসের কোনো বিকল্প নাই। ডক্টর ইউনূস এই মুহূর্তে চলে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা এটা মানব না। তিনি যদি বলে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চান, আমরা ওনার সাথে দ্বিমত পোষণ করবো, আমরা এটা মানব না। ডক্টর ইউনূসকে এই মুহূর্তে কোনোভাবেই ছাড়া যাবে না। অন্ততপক্ষে এই বয়সে উনি যে কষ্টটা করছেন, হয়তো তার জন্য এটা খুব প্রেশার পড়ে যাচ্ছে, কিন্তু তাকে এইটুকু দায়িত্ব নিতে হবে, এইটুকু কষ্ট করতে হবে দেশের জন্য, দেশের সবার জন্য। ডক্টর ইউনূস তিনি একজন নোবেল লরিয়েট। নোবেল লরিয়েট তো অনেকেই আছেন, নোবেল ছাড়াও তার কি কি অ্যাচিভমেন্ট আছে এগুলো আপনারা একটু দেখেন। অনেকেই তো বলছেন যে ডক্টর ইউনূসের সম্পর্কে বুঝতে আগামী 30 বছর পরে বাংলাদেশে মানুষ বুঝবে যে ডক্টর ইউনূস কে ছিলেন। ডক্টর ইউনূস কে ছিলেন, ডক্টর ইউনূস কে, এটা 30 বছর পরে বাংলাদেশে মানুষ বুঝবে। ওনার যোগ্যতা সম্পর্কে বোঝার মতো যোগ্যতা আমার নেই। ওনার যে কোয়ালিটি, সেটা বোঝার মতো যোগ্যতা আমাদের অনেকের নাই। শুধু এইটুকু বুঝেন যে ডক্টর ইউনূসের মতো একজন লোক, এটা আল্লাহ তাআলার তরফ থেকে মনে করেন হয়তোবা ডক্টর ইউনূসকে পাঠানো হয়েছে। আমি এই সেন্সে বলছি যে ডক্টর ইউনূসকে পাঠানো হয়েছে আল্লাহর তরফ থেকে, এই জন্য যে এই মুহূর্তে তিনি রাজি হয়েছেন। হয়তো আল্লাহ তাআলাই তার মনটাকে এরকম নরম করে দিয়েছেন। তিনি কিন্তু রাজনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। গ্রামীণ শক্তি নামে একটা রাজনৈতিক দল তিনি করেছিলেন এবং কয়েকদিনের মধ্যে তিনি যখন দেখলেন যে জনগণ এটা হয়তো বা অনেকেই ভালোবাসবে, সেই সময়টাতে নেয় নাই, বা রাজনৈতিক দলগুলোও একটু বেশ নড়ে চড়ে বসেছিল, সবাই ধারণা করছিল যে আমেরিকা ষড়যন্ত্র করে তাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। ডক্টর ইউনূস এটা বুঝতে পেরে কিন্তু তিনি সঙ্গে সঙ্গেই কয়েকদিনের মধ্যে তিনি আবার এখান থেকে গুটিয়ে নিয়েছেন। এবং তিনি অনেকবার বলেছেন রাজনৈতিক দল করার সিদ্ধান্ত তার জীবনের, মানুষ তো ভুল করবেই, কয়েকটা ভুলের মধ্যে একটা ছিল সেটা কিন্তু তিনি একদম অকপটে স্বীকার করেছেন। তো এই অবস্থায় ডক্টর ইউনূস যদি আজকে দায়িত্ব নিতে রাজি না হতেন, তাহলে আমরা এই মুহূর্তে কাকে কেয়ারটেকার সরকারের প্রধান করতাম, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করতাম? একটু চিন্তা করে দেখুন তো এই মুহূর্তে আর কে আছেন বাংলাদেশে তার চেয়ে যোগ্য, বা তার চেয়ে সম্মানিত, তার চেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি? আপনি একটু ভাবুন এই মুহূর্তে কে আছে বাংলাদেশে। আর যদি আজকে ডক্টর ইউনূস, আমরা তো বলে না যে আমরা, অনেকে আবার বলছে যে হীরা খুঁজতে গিয়ে কি সোনা হারালাম কিনা, এরকম কথা অনেকে বলছেন হাসিনার কথা। তো সেই কথাটা আপনি এখন চিন্তা করেন। এরকম হতাশা আওয়ামী লীগ প্রচার করছে, দেশের মধ্যে এরকম অরাজকতা তৈরির চেষ্টা করছে, এবং সেই ফাঁদে পা দিয়ে আপনি কি দুদিন পরে বলবেন না যে ডক্টর ইউনূসের মতো একটা লোককে আমরা ধরে রাখতে পারলাম না, এরকম একটা লোককে আমাদের ভুলের কারণে তিনি অভিমান করে তিনি চলে গেলেন বা তিনি দায়িত্ব ছেড়ে দিলেন। এই চিন্তাটা যেন আপনাকে করতে না হয়, বরং বিশ্বাস রাখতে হবে ডক্টর ইউনূসের প্রতি যে এই লোকটা আমাদের জন্য সবচেয়ে ভালো যেটা করণীয় সেটাই তিনি করবেন। ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষা ওনার নাই, ব্যক্তিগত অর্থ সম্পদ কামানোর আকাঙ্ক্ষা ওনার নাই। এই 84 বছর বয়সে ওনার নিশ্চয়ই সে ধরনের আকাঙ্ক্ষা থাকার কথাও না, বা ইতিপূর্বেও তিনি তার সমস্ত অর্জিত অর্থ তিনি ট্রাস্টকে দিয়ে দিয়েছেন। সুতরাং এই লোকটার প্রতি আমাদের এখন আস্থা রাখতে হবে। তো দর্শক, অনেকক্ষণ কথা বললাম, প্রায় 1.5 ঘন্টা কথা বললাম। এখান থেকে যদি 1-2 জন মানুষ অন্ততপক্ষে কিছু অনুধাবন করতে পারেন, তাহলে আমার এই প্রায় 45 মিনিটের কথা বলা কিছুটা হলেও সার্থক হবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই রাখছি।